হে গাইস, কেমন আছো? এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে প্রিন্স সিনেমা আমরা কালকে দেখেছি ঈদের দিন, ফার্স্ট ডে ফার্স্ট শো শ্যামলী সিনেমা হলে। তো সেটা আমাদের কেমন লেগেছে, কি কি সমস্যা ছিল, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা তো ধরেন শ্যামলীর টিকিট আগের দিনে কেটে রেখেছিলাম যে বাই চান্স যদি সিনেপ্লেক্সের টিকিট 2টা-3টার পরে ছাড়ে। ঈদের সময় তো এরকমই হয় যে 2টা-3টার পরে আসলে টিকিট ছাড়া হয়। তো এর জন্য শ্যামলীর টিকিট আগেই কেটে রেখেছিলাম যে যদি সিনেপ্লেক্সের টিকিট 11টায় দেয় তাহলে আমরা 11টার টিকিটও কাটবো, আর যদি না ছাড়ে টিকিট তাহলে আমরা 12টার সময় সিনেমা দেখতে যাইতেছি শ্যামলীতে। তো দ্যাটস ওয়াই আমরা সিনেপ্লেক্সের টিকিট কাটার চেষ্টা করতেছিলাম, বাট সিনেপ্লেক্সের যে অবস্থা ভাই, আগের দিন তো জানেনই যে কি অবস্থা হয়। সাগর তোরে তো দেখাইলাম যে কি অবস্থা হয়েছে। তার উপরে তো প্রিন্স রিলিজও পাই নাই, বুঝিস না, স্টার সিনেপ্লেক্স। সেটা তো হয়েছেই পরের বিষয়। তো আগের দিন তো আমরা অনেক কষ্টে মনে কর যে কাটলাম টিকিটগুলা, বড় দমে লোক টিকিট আর কাটলাম, দম কাটছি। দম কাটলাম। তারপর হচ্ছে পরে 2-3 ঘন্টা পরে রাক্ষসের টিকিট কাটছিলাম। আর প্রিন্সের টিকিট তো পাওয়া যায় নাই, যদিও প্রিন্সের টিকিট আগে আমরা কেটে রেখেছিলাম শ্যামলীরটা। তো সবশেষে আমরা শ্যামলী হলেই যাই 11টার শোতে। তো আমরা আসলে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে ফেলি, যে আমাদের তাড়াতাড়ি যেহেতু যাওয়া দরকার, আমরা 11:30টার দিকে আর কি বের হয়েছিলাম সিনেমা দেখার উদ্দেশ্যে। তো ঈদের দিন ভিড় থাকবে সেটা চিন্তা করে আমরা আসলে রিক্সাটা নিয়ে নিই যে যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো 5 মিনিট আগে আসলে শ্যামলীর সামনে গেলাম। শ্যামলীর সামনে গিয়ে দেখি মোটামুটি ভালোই ভিড়। সাথে হচ্ছে আমরা অনলাইনে যেহেতু টিকিট কেটে রাখছিলাম, ওরা তো ধরেন ওদের ওইখানে মেইনলি জিনিসটা হচ্ছে কি যে অফলাইনে টিকিটটা বেশি বিক্রি হয়। তো যা দেখি যে পুরো সিরিয়াল লাগানো। ওদেরকে বললাম যে ভাই আসলে অনলাইনের টিকিটের বুথটা কোথায়, তা ওনারা বললো যে আসলে অনলাইনের বুথ নাই, আমাদের ওই একটাই। তো একবার হচ্ছে যারা অনলাইনে কেটেছে তাদেরকে দিচ্ছে, আর যারা হচ্ছে অফলাইনে টিকিট কাটতেছে তাদেরকে দিতেছে। মানে এটা একটা ঝামেলা ভাই, মানে অনলাইনের জন্য আলাদা একটা বুথ রাখলেই হয়ে যেত, ইজি অপশন। আর যে নতুন অনলাইন সিস্টেম আছে এটাকে আমি সাপোর্ট জানাই। তো হ্যাঁ, শ্যামলী চেষ্টা করছে আস্তে আস্তে ইমপ্রুভ করার। তো তারপরে আর কি টিকিটটা নিলাম ওনাদের থেকে। টিকিটটা নেওয়ার পরে হলে ঢুকলাম। তো শ্যামলীতে তো এর আগেও সিনেমা দেখছি। মোটামুটি আমার কেন যেন আর কি শ্যামলীতে গেলে একটু মাথা ব্যথা করে আর কি। শ্যামলী সিনেমা হলের ওভারঅল এনভায়রনমেন্টটা আমার কেমন একটা পছন্দ হয় না। আর আমিও ভেবে রাখছি যে এখন থেকে আর আমি কখনো সিনেমা শ্যামলী হলে দেখতেছি না, কারণ আমারও সেখানকার এক্সপিরিয়েন্স, 2বার আমি দেখেছি সিনেমা, তেমন একটা ভালো হয়নি। অ্যান্ড সিনেমা নিয়ে আমরা কিছুটা শুরুর দিকে আমরা এতদিন ধরে তেমন একটা এক্সাইটেড না থাকলেও ঈদের দিন আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম যে না, হয়তো বা তারা ভালো কিছু আমাদের প্রেজেন্ট করতে পারে। তোরে তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এক্সাইটেড কি না, তুই তো বলছিলি যে না এক্সাইটেড না। তার মানে আমি তেমন একটা এক্সাইটেড ছিলাম না, কারণ আমার ডিরেক্টরের উপরে একেবারে ভরসা ছিল না, বাট আমি একটু সুযোগ দিতেছিলাম। আমি কিন্তু বলছি যে না, হয়তো বা সিনেমাটা ভালো হতে পারে। তো সিনেমা যখন স্টার্ট হলো 5-7 মিনিটের ভিতরে শাকিব খানের এন্ট্রি, এটা কিন্তু আসলেই মানে হুক করছিল মানুষকে। হ্যাঁ, আর যেহেতু শ্যামলী সিনেমা হল মাস অডিয়েন্স, সেখানকার মানুষজন কিন্তু অনেক বেশি চিল্লায় সিনেমার সাথে। শাকিব খান যখন এন্ট্রি নিছে তখনই মনে করেন পুরো হল একদম মানে একদম পুরো কেঁপে উঠেছিল। মানুষজন আর কি অনেক বেশি চিল্লায় উনি আসলেই। এই এন্ট্রিটা নিল, আবার এন্ট্রি নিল, আবার এন্ট্রি নিল। সবার সাথে এগুলো দেখতে ভালো লাগে, বাট কোনো ব্যাক স্টোরি ছিল না যে বারবার এন্ট্রি নিচ্ছে, বারবার খালি শাকিব খানকে গ্লোরিফাই করতেছে। বাট সেই সিনেমার পেছনে তেমন একটা গল্প নাই। যখন একটু রোম্যান্সের গল্পটা আসতেছে, নাম কি নায়িকার, জ্যোতির্ময় কুণ্ডু, তার তার অভিনয়টা সুন্দর লাগতেছিল, তার ন্যাকামিগুলো সুন্দর লাগতেছিল শাকিব খানের সাথে। মানে যে কোনো কিছু হইলে পারে দেখবি যে ঠাস করে গুলি বাই করতেছে আর কি পকেট থেকে, যে কোনো কিছু হইলেই ওগুলো গুলি বাই করে একদম। ওর তো স্টাইলও ছিল 2 হাত দিয়ে গুলি করা। কিন্তু স্ক্রিনে যখন যা হয়েছে ভাই, মানে কোন একটা ছোট্টখাটো বিষয় জাস্ট গুলিটা বের করে একদম শেষ। আমি মুভি দেখার সময় একটা প্রশ্নও করছি ওকে, যে ব্যাক স্টোরি কি, ও কেন ডাউন হইতে যেতেছে। তো আমি কিন্তু বলছিলাম যে ব্যাক স্টোরিটা আছে, অবশ্যই ব্যাক স্টোরি তারা, কিন্তু তারা ব্যাক স্টোরি সুন্দরভাবে দেখায় নাই রে। আর ওই ব্যাক স্টোরি আমি মানতে পারতাছি না যে একজন তোমার কেউ মেরে ফেললো আর আমি রওনা হয়ে যাবো। এই যে মেয়েটাকে যে হচ্ছে মেরে ফেলা হয় ছোটবেলায়, ব্যাক স্টোরিটা যে দেখানো হয়েছে, ঠিক আছে, মানে ব্যাক স্টোরিটা যে বলা হইলো গল্পে। হ্যাঁ, মিলি চরিত্রটা নিয়ে অডিশন দেওয়ার কথা ছিল না, তো এই জিনিসটা হয় নাই, তারা শুট করতে পারে নাই, দ্যাটস ওয়াই তারা এই গল্পটা দেখাতে পারে নাই। হ্যাঁ, এটা কিন্তু আমরা ধর দেখাইলো তুই কতটা লজিক্যাল মনে করে যাচ্ছে, এই কারণেও ডন হয়ে গেল। ঠিক আছে, এই একটা জিনিস আসলে লজিক্যাল না যে ডন হওয়ার পিছনের এই জিনিসটা। হ্যাঁ, তবে গল্পতে কিন্তু একটা জিনিস বলছিল যে
ওই ঘটনার পরে শাকিব খান যখন হচ্ছে ওই ছেলেটারে মেরে ফেলে ওই সময়, হ্যাঁ, যে হচ্ছে অ্যাসিড মারছিল, ঘরে আগুন জ্বালায় তো ওই ওদের ঘর বাড়িতে আগুন জ্বালায় দেয়, হ্যাঁ, ওদেরকে বের করে দেয়। তো এই জিনিসটা কিন্তু কারণ হইতে পারে যে হ্যাঁ আমি এটার প্রতিশোধ নেব বা আমি এটার কারণে ডন হয়ে গেলাম। তো এটা তো দেখাতে হবে, বুঝাইতে হবে। এইটাই সমস্যা যে ওনারা দেখায় নাই, ওরা কথা কয়ে কমপ্লিট করে দিছে আর ভাইয়ের ডায়লগের মাধ্যমে তো একেবারেই বোঝা যায় না। আর অনেক জায়গায় এমন এমন কাহিনী আছে যেমন হয়তো হঠাৎ জাম্প করতেছে সিনেমা, মাঝখান দিয়ে মনে হবে কি যে আপনি একটা সিঁড়িতে আছেন, হঠাৎ করে 5 নাম্বার সিঁড়িতে চলে গেল, মানে মাঝখানের যে 2 3 4 সিঁড়ি আছে ওগুলো গায়েব, হ্যাঁ ওগুলো গায়েব। এটা হলো বিষয়। তারপরে দেখলাম আচ্ছা ফার্স্ট হাফ তাও কোনোভাবে নেওয়া যেতেছিল যে না ভাল লাগতেছে, হ্যাঁ, ভালো বিল্ড আপ করছিল ফার্স্ট হাফটা, হ্যাঁ, যে শাকিব খানের এত বিল্ড আপ ওই বিল্ড আপ আর রোম্যান্সের জন্য একটু ভালো লাগতেছিল। আচ্ছা থাক, সিনেমা অখাদ্য ছিল না একেবারে, যদিও ভিএফএক্স এর সমস্যা ছিল, একটু পরপর ভিএফএক্স চোখে পড়তেছিল, বাট থাক উদ্দুর আমি মাইনা নিলাম যে ডিরেক্টর পারে না করতে, করলো না। কিন্তু সেকেন্ড হাফে গিয়া স্টোরি আরো ছেড়ে দিছে। তাহলে বিল্ড আপটা করে আসলে লাভ হইলো কি ফার্স্ট হাফে, যদি সেকেন্ড হাফটা ওই বিল্ড আপটা ফার্স্ট হাফে বিল্ড আপ করছে কি খালি গুলি বের করে, তুই তো বললি যে ফার্স্ট হাফে বিল্ড আপই আসলে খালি কিছুই বার গুলি বের করব। বিশেষ করে পাঠানের যে বিল্ড আপটা বা বিল্ড আপটা করে, হ্যাঁ পাঠানের বিল্ড আপটা লাস্ট মুহূর্তে যে এরকম নরবরে হয়ে গোজামিল অবস্থা হইলো কেন এই মুভিটা? তারা হয়তো এটাই যে তারা সময় পায় না, এটা হলো মেন কারণ। তারা এই শুরুর দিকে পাঠানের যেই ব্যাক স্টোরিটা রাখছিল, সেকেন্ড হাফে যে ওরা হঠাৎ অফ স্ক্রিনে জেলে ঢুকায় আলেছে, অন স্ক্রিনে কিন্তু জেলে ঢুকায় না, অফ স্ক্রিনে। আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন আপনাদের একবার খুশির জন্য। তো যেখানে সিনেমাটোগ্রাফি নাই, যেখানে স্টোরি নাই, আপনি সেই সিনেমা কেন দেখবেন? আমার মনে হয় এতটুকু যে যদি আপনি শাকিব খানের ফ্যান না হয়ে থাকেন তাহলে সেটা ওয়েস্ট অফ মানি। আচ্ছা, ক্লাইম্যাক্সের বিষয়ে আর কি সাগর কিছু বল। একে তো সেম, ওইটারও আগা বাধা ছিল না, হঠাৎ ওর মায়ের কাছে যায়, মারে নিয়ে আবার পালাইতে যায়, ভাই ধরে ফেলে, হঠাৎ কেন জানি না তারা রাজস্থানে চলে যায় অ্যান্ড 2 এর হিন্ট দেয়, যেটা দেখার জন্য এক ফুট আমি এক্সাইটেড না। আমি চাই না শাকিব খান তার সাথে এটা করুক, এই লুক নিয়ে আসে আলাদা একটা সিনেমা তৈরি করুক, যেটা আমি এখনই টাকা দিতে রাজি আছি যে না আমার টাকা নাও, কিন্তু এই সিনেমা করার দরকার নেই, একটা আলাদা সুন্দর এই শাহরুখ খানের মতো রোমান্টিক জনরার সিনেমা করতে পারে এই লুকে, কত সুন্দর লাগবে। চেন্নাই এক্সপ্রেসের মতো যদি সিনেমা করে এই লুকে, জোস। আচ্ছা, এখন তোর আমি আর প্রশ্ন করি, শাকিব খানের এই লুকটা আসলে কেমন লাগে? আমি চাই শুধু তার এই লুকে একটা সিনেমা হোক, কিন্তু প্রিন্সের সাথে যাতে সে আর কোনো কানেকশন না থাকে। তা আমি চাইলো যে তার এই লুকে, দেখ এই লুকটা আছে তার, এই লুকে যদি সে রোম্যান্স করে চেন্নাই এক্সপ্রেসের মতো, শাহরুখ খানের মতো, কত সুন্দর লাগবে। স্বাভাবিক, আমি এই লুকটা, আমি অ্যাকশন চাই না তার, আমি চাই এখন তার একটা কিউট রোম্যান্স মুভি আসুক। এই লুকটা দিয়ে যদি ভাই শাকিব খান মুভি করে, মানে লিটারেলি পুরো ফাটায় দিবে। কারণ আপনি দেখেন সাদা কস্টিউমে, আর চুলগুলোর অবস্থা দেখছেন ভাই, মানে গ্যাংস্টার তো তাকে লাগতেছে না। মানে সে যদি পিওর রোমান্টিক ড্রামা এখন করে, যদিও তার এই লুকে, হ্যাঁ এই লুকটাই থাকুক, সেম ভাইব, সেম যে সে চাইলে কেকটা ফেলায় মারতে পারবে, বাট সে মারবে না, সে হচ্ছে রোম্যান্সের দিকে ফোকাস, তার ক্ষমতা আছে, সে করবে না। এরকম হলেও সিনেমা আমি এখন দেখতে যেতে শাকিব খান থেকে, যে অ্যাকশনের দিকে কম ফোকাস, রোম্যান্সের দিকে বেশি ফোকাস, সে রোম্যান্স ফাটায় দেয়। এটা এই মুভি তো ছিল কিছুটা, 2.5 ঘন্টার মতো সিনেমা ছিল। সিনেমাটা শেষ করার পর হল থেকে বের হয়ে গেলাম, হল থেকে বের হওয়ার পরে লিটারেলি বাসায় আসা, তারপরে হচ্ছে আমরা এডিটিং এ বসে গেছি যে আসলে তো রিভিউ বানাইতে হবে। আসলে রিভিউ খুঁজে পাচ্ছিলাম না যে পজিটিভ বিষয়ে বলবো না নেগেটিভ বিষয়ে বলবো। তারপরেও এই সিনেমার কতগুলো পজিটিভ বিষয় আছে, যেমন ধরেন এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভালো কাজ করছে, হ্যাঁ, মানে প্রত্যেকটা সাউন্ডগুলোতে, কিন্তু প্রত্যেকটা সিনের সাউন্ডগুলোতে খুবই ভালো লাগছিল। মা নিয়ে যে গানটা ভাই, পুরো নিঃশ্বাসের মতো ওই গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, ওই গানটা ভাই আমি শোনার জন্য অপেক্ষায় আছি কবে এটা ইউটিউবে দেবে, আমি শুনবো। মানে লিটারেলি অস্থির কাজ করছে ওই গানটার পিছনে, হতে পারে জোস, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে নাই তো মেমোরেবল গান ছিল না হয়তো বা, তোর মনে আছে গানের লিরিক্স? গানের লিরিক্স তো গানটা তো যখন আমি থাকবে না, বাট মা নিয়ে গানটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, গানটা যখন আমি সিনেমাতে শুনছিলাম হয়তো আমার ভালো লেগেছিল, তবে আমার এখন মনে নাই। তো ওভারঅল সিনেমা ভালো ছিল, বাট আই এম ডিসঅ্যাপয়েন্টেড। শাকিব খানের থেকে যখন আমি তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি, তারপরে রাজকুমারও অনেক ভালো ছিল, তো সেই সব সিনেমা দেখার পর যখন আমি এই সিনেমাটা দেখতেছি তখন তো হতাশ ফিল হবেই।
তো এই ছিল আমাদের প্রিন্স নিয়ে এক্সপিরিয়েন্স। আমরা কিভাবে আসলে প্রিন্স সিনেমাটা দেখতে গেলাম, প্রিন্স সিনেমা আসলে কি কি হইলো, এবং শেষে আমরা আসলে কি কি করলাম। তো এবং এরপরে প্রিন্স আমরা সিনেমা নিয়ে আমাদের ওপিনিয়ন সবকিছু। আরেকটা জিনিস, এরপরে আমরা দম আর বনলতা এক্সপ্রেস সিনেমাটা দেখতে যাচ্ছি বসুন্ধরাতে। তো এটার ব্লগও আসছে, তো এটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে। বাই।